হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, দেখো গ্রুপ 16 এর মৌল, গ্রুপ 16 এর যে মৌলগুলো আছে এদের এরা কি কি দেখো, অক্সিজেন, সালফার, তারপরে হলো সেলেনিয়াম, ট্যালোরিয়াম এবং পলোনিয়াম, তাই না? এদের বাইরের শেলের যে ইলেকট্রন, জি স্যার। যোজ্যতা ইলেকট্রন বিন্যাসটা সেটা কি? NH2 NP4, NH2 NP4। যেমন দেখো অক্সিজেনের হলো 2s2 2p4, তারপরে সালফারের হলো 3s2 3p4। আচ্ছা, এটার গ্রুপ 16 এর যে মৌলগুলো, আচ্ছা এখানে এই চার্টটা দেওয়া আছে ওদের, দেখো তুমি এখানে আমরা মেইনলি পড়বো অক্সিজেন এবং সালফার। এদের বাইরের শেলে মোট কয়টি ইলেকট্রন আছে? 6টি। এদের যোজ্যতা ইলেকট্রন 6টা, অক্সিজেন হলো 16 নম্বর আর সালফার হলো 32 নম্বর। আমাদের সিলেবাস কভার দিবে অক্সিজেন এবং সালফার, অন্যগুলো খুব একটা বেশি কাজে আসে না। তো এই চার্টটা এদের সবকিছু দেওয়া আছে। দেখো অক্সিজেনের স্বাভাবিক জারণ অবস্থা হলো -2, আর সালফারের জারণ অবস্থা -2, কিন্তু আবার প্লাসও হতে পারে। তাহলে সালফারের যোজনী হবে 2 4 6, কিন্তু অক্সিজেনের যোজনী শুধুমাত্র 2। তারপরে ইলেকট্রন আসক্তি দেখো, অক্সিজেনের ইলেকট্রন আসক্তি হলো -141 আর সালফারের হলো -200। আচ্ছা, এখানে এই মাইনাসের রাশি যার ছোট সেটা বড় না এটা বড়? এটা কি বলতে পারো? -141 বড় না -200 বড়? কোনটা বড়? হ্যালো? স্যার, -141 বড়। হ্যাঁ, অর্থাৎ তাইলে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সালফারের চেয়ে বেশি। আরেকটা দেখো, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো 3.5 আর সালফারের হলো 2.6। তারপরে দেখো হাইড্রাইড, হাইড্রাইড তৈরি করে, এটা হলো পানি তৈরি করে অক্সিজেন, আর এটা হলো হাইড্রোজেন সালফাইড। এখন দেখো এই হাইড্রোজেন সালফাইড হলো অম্লধর্মী, পানি কি? পানি হলো উভয়ধর্মী। সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে সালফার বিক্রিয়া করে যে যৌগটা তৈরি করে সেটা হলো সালফার ডাইঅক্সাইড। তারপরে অক্সিজেন অন্য মৌলের সাথে যে যৌগগুলো তৈরি করে সেগুলোকে আমরা বলি অক্সাইড। যেমন নাইট্রোজেনের সাথে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। হ্যালোজেনের সাথে যেমন ফ্লুরিনের অক্সাইড তৈরি করে সালফারের হ্যালাইড, সালফার যেমন হ্যালাইড তৈরি করে, তাই না? তো এটা আমরা জানলাম। গ্রুপ 16 এর মৌলগুলোকে আমরা চ্যালকোজেন বলি। কেন চ্যালকোজেন বলি? চ্যালকোজেন হলো যে বিভিন্ন প্রকৃতিতে যে মৌলগুলোর যে আকরিক পাওয়া যায়, যেমন লোহার আকরিক হলো ম্যাগনেটাইট, সেটা কি অক্সাইড হিসেবে পাওয়া যায়। তারপরে তোমার অ্যালুমিনা হলো Al2O3, এটা হলো অ্যালুমিনিয়ামের অক্সাইড, এবং এইটাও অ্যালুমিনিয়ামের আকরিক। তো এরকম প্রকৃতিতে যত আকরিক পাওয়া যায় প্রত্যেকটাই হলো অক্সাইড হিসেবে পাওয়া যায়, ম্যাক্সিমাম আকরিক অক্সাইড, কার্বনেট, সালফেট, এইভাবে। তো সাধারণত অক্সাইড আকরিক গুলো ব্যবহার করে আমরা ধাতু নিষ্কাশন করে থাকি। তো এই কারণে আকরিক গঠনকারী বা চ্যালকোজেন, চ্যালকোজেন বলা হয় এদের। গ্রুপ 14 15 এর মতো এই মৌলগুলো কি তোমার হালকা, এবং এরা পরস্পরের মধ্যে যুক্ত হয়। যেমন অক্সিজেন পরস্পর যুক্ত হয় কি হয়? O2 তৈরি করে, দ্বিবন্ধনে যুক্ত হয়। সালফার 6টা সালফারের পরমাণু একসাথে যুক্ত হয়, রম্বিক সালফার যেটাকে আমরা বলি। সেটা দেখো একটু। অক্সিজেনের রূপভেদ গুলো কি কি? অক্সিজেনের রূপভেদ হলো O2, আরেকটা হলো O3। O3টাকে আমরা বলি ওজোন। O3টাকে কি বলি? ওজোন। দেখো O2 এবং O3,
অক্সিজেনের স্থায়ী রূপ হলো O2 আর অস্থায়ী রূপ হলো O3। বায়ুমণ্ডলের প্রায় 21% হলো অক্সিজেন। ওজন ওজন দেখো, ওজনের 3 পরমাণু অক্সিজেন আছে। এখন একটা দ্বিবন্ধন, আরেকটা হলো সঞ্চরণশীল একটা দ্বিবন্ধন। এইখানে যে দ্বিবন্ধনটা এটা সঞ্চরণশীল, অর্থাৎ একবার যেই এক জোড়ার সাথে থাকে আরেকবার, দেখো এই জিনিসটাকে আমরা বলি রেজোনেন্স। এটাকে কি বলি? রেজোনেন্স। দেখো এইখানে যদি দ্বিবন্ধনটা চলে আসে তখন একক বন্ধন হয়ে রেজোনেন্স। যায়। এখানে এই নেগেটিভ চার্জটা ঘুরছে, নেগেটিভ চার্জটা কি ঘুরছে, এই কারণে দ্বিবন্ধনটা এখানে ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? ডটেড লাইন। তাইলে উপরেরটা ক্ষুদ্র পজিটিভ আর বাকি দুইটা ক্ষুদ্র নেগেটিভ। এই কারণে ওজন খুবই শক্তিশালী একটা জারক এবং নেগেটিভ। অস্থায়ী। হ্যাঁ, এটা হলো অস্থায়ী। আমরা ওজোন স্তরের কথা জানি যে বায়ুমণ্ডলের ওজোনোস্ফিয়ার বলে একটা জিনিস আছে, যেখানে ওজোন মণ্ডল বলি। সেখানে ওজোন সূর্য থেকে যেই অতিবেগুনি রশ্মিগুলো আসে সেগুলোর সাথে যুক্ত হয়ে অক্সিজেন এই অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজনে পরিণত হয়, আবার ওজন ভেঙে অক্সিজেনে পরিণত হয়। এভাবে অতিবেগুনি রশ্মিটা পৃথিবীতে পৌঁছতে পারে না, ওজোন স্তরেই কি হয়ে যায়, ওইটা ব্যবহৃত হয়ে যায়। বুঝতে পেরেছ? শোষিত হয়ে যায়। এখন আমরা যদি ওজোন লেয়ারটাকে ভেঙে দিই ভিতর থেকে কিছু বা নিচ থেকে কিছু পাঠাইয়া, তাহলে দেখা যাবে যে ওখানে ওজোন স্তরের যদি ফুটা হয়ে যায় তাহলে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে চলে আসে এবং ভূপৃষ্ঠ অনেকটা গরম হয়, তারপরে ক্যান্সার বা বিভিন্ন রোগ তৈরি হতে পারে অতিরোগ বেগুনি রশ্মির প্রভাবে। আর একটা জিনিস দেখো, সালফার সালফার মৌলিক সালফার হিসেবে থাকে। সালফার কি দেখেছো? হ্যালো, আমরা সালফারের যৌগগুলো আমরা অহরহই দেখি। না স্যার। এই যে না স্যার। ডিমের যে কুসুমটা হলুদ অংশটা সেটা হলো সালফার দিয়ে তৈরি। তারপরে আমরা যে দিয়াশলাইয়ের কাঠি ব্যবহার করি সেখানেও স্যার তোমার। আপনার কাছে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ একটু বলো, কি বলতে চাও? স্যার আমার গ্যাসটা মানে দুর্গন্ধযুক্ত যে বায়ু, ভেঙে যাচ্ছে কথাগুলো, একটু ভালোভাবে বলো। স্যার ময়লা আবর্জনা থেকে যে বিষাক্ত বায়ুটা বের হয়, মানে হুম ময়লা আবর্জনা থেকে, হুম স্যার ওটাকে আমরা কি গ্যাস বলবো? আচ্ছা, আমি আমি বলি, শোনো, ওই জিনিসটাকে আমরা বলি বায়োডিগ্রেডেশন। মানে কোনো একটা জিনিস যদি আমরা পরিবেশে ফেলে রাখি, ময়লা আবর্জনা, তো সেখানে বিযোজক ব্যাকটেরিয়া বলে একটা ব্যাকটেরিয়া আছে। সেটা কি করে ওই জিনিস ওই বস্তুগুলোর উপরে কাজ করে ওগুলোর যে বন্ধনগুলো সেগুলো ভেঙে ফেলে এবং ওখান থেকেই অ্যামোনিয়া গ্যাস, তারপরে মিথেন গ্যাস, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। আমাদের এই যে জীবদেহের মধ্যে যে প্রোটিন থাকে, প্রোটিনটা কি নাইট্রোজেন গঠিত যৌগ না? জি স্যার। তাহলে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড বেরোবে। আবার কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেট ভেঙে কি বেরোবে? মিথেন। কার্বোহাইড্রেট ভেঙে বেরোবে মিথেন। মিথেন। তারপরে তোমার সালফার থেকে আসবে সালফার ডাইঅক্সাইড, তারপরে কার্বন ডাইঅক্সাইডও এখানে বেরিয়ে আসতে পারে। তাইলে এই যে ময়লা আবর্জনা পচনের ফলে তোমার মিথেন, ইথেন মানে হাইড্রোকার্বনও বেরোবে, তারপরে অ্যামোনিয়া বেরোবে। অ্যামোনিয়া ভেঙে আবার সেটা নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়ে যাবে। তারপরে আসবে কার্বন ডাইঅক্সাইড। এই গ্যাসগুলোর মিশ্রণ বের হয়। এই কারণে আমরা ওই যে বায়োগ্যাস প্ল্যান্ট দেখছো, বায়োগ্যাস প্ল্যান্ট নাম শুনেছ, সেখানে কি করে ওই যে ময়লা আবর্জনা বা গোবর পানিতে গুলে ওইটা
একটা বড় একটা ট্যাঙ্কের মধ্যে তোমার ফেলে, তো সেইখানে ওই জীবাণু দ্বারা ওইটা ভেঙে ওখান থেকে মিথেন গ্যাস বেরোয়, এবং সেটা দিয়ে উপরের পাইপ দিয়ে সেই গ্যাসটা বের করে এনে আমরা রান্না করি, ওইটাকে বলা হয় বায়োগ্যাস। বুঝতে পেরেছো? এবং জি স্যার, সেইখানে ওই যে গরুর গোবর, তারপরে ওই যে পোল্ট্রি হাঁস মুরগির খামারের যে বিষটা, এগুলো দিয়ে তোমার ওই গ্যাসটা তৈরি করে। তো মূলত হলো মিথেন গ্যাস বেরোয়। বেশিরভাগ এই যে জৈব বস্তু যেগুলো আছে, যেগুলো আমরা ফেলে দিই, এর মধ্যে বেশিরভাগ অংশ হলো তোমার শর্করা, সেলুলোজ জাতীয় জিনিস। ওইগুলোকে জি ভেঙে ফেলে, ভেঙে কি তৈরি করে, মিথেন ইথেন এসব গ্যাস তৈরি করে। আবার যদি প্রোটিন জাতীয় জিনিস ভাঙে, তাহলে তখন বের হয় অ্যামোনিয়া, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এগুলো। অতএব জি এগুলো স্যার, খুবই বিষাক্ত। বুঝতে পেরেছো? জি স্যার, তারপরে সালফারও তো থাকে। সালফার সালফার ট্রাইঅক্সাইড হিসেবেও বেরো হয়। এই তো এখানে মূল কাজটা করে হলো বীজযোগ ব্যাকটেরিয়া। তুমি দেখবা যে একটা মৃত জিনিস যদি তুমি কিছুক্ষণ রেখে দাও, তাহলে দেখবা যে এটা একেবারে ফেঁপে ফুলে ওঠে, তাই না? ফুলে যায় জি কেন? স্যার, ফুলে যায় কারণ ওখানে ব্যাকটেরিয়া কাজ করে। বুঝতে পেরেছো? জি স্যার। তো আর কি বলো দেখি। এই জিনিসটাকে আমরা বলি পচন। হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা হয় বায়োডিগ্রেডেশন। বায়োডিগ্রেডেশন। আর মিথস্ক্রিয়া বলে জীববিজ্ঞানে পড়েছো? মিথস্ক্রিয়া, মিথজীবী। জি স্যার, হ্যাঁ, মিথস্ক্রিয়া হলো যে সে একটা জীবাণু আছে, যে সে একটা জিনিসকে ভেঙে ওখান থেকে তার খাদ্য সংগ্রহ করে, আর বিনিময়ে সে নাইট্রোজেন সরবরাহ করে। এটা হলো শিম জাতীয় উদ্ভিদের মূলে ওইটা বসবাস করে। তো নাইট্রোজেনটা হলো প্রোটিন, তাই না? নাইট্রোজেনটা হলো প্রোটিন। প্রোটিন। প্রোটিনের ভাঙ্গনের ফলে এটা তৈরি হয়। তো এই আর কি। আচ্ছা, আমরা সালফারের রূপভেদ গুলো একটু দেখো। এখানে বিভিন্ন রকমের রূপভেদ হতে পারে, তবে সবচেয়ে স্থায়ী রূপটা হলো S8। এটাকে আমরা বলি রম্বিক সালফার। রম্বিক সালফার। আচ্ছা, এরপরে আমরা দেখি, এখানে দেখো সালফারের রূপভেদ। এখানে 8টা সালফারের পরমাণু একসাথে যুক্ত হয়ে মুকুটাকৃতির একটা স্ট্রাকচার তৈরি করে। এটা হলো অষ্টতলকীয় সালফার, আর এইটা হলো সুচালু মনোক্লিনিক সালফার। তো এইটাকে যদি আমরা তোমার 96 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে গলিয়ে 96 এর নিচে যদি আমি নেই, তাইলে এটা হয় মনোক্লিনিক। আবার মনোক্লিনিককে তাপ দিয়ে গলিয়ে তোমার এখানে তাপমাত্রা হলো 96 বেশি যদি হয় এটা, আর 96 থেকে কম হলে এটা। এই আচ্ছা, সালফারের বিভিন্ন রূপভেদ গুলো দেখো। S8 এর যে গঠন, এটা এক একজন এক এক ভাবে বলেছে। যাই হোক, আমরা এরপরে সালফারের যৌগগুলো, সরি, এখানে যে অক্সিজেন এবং সালফার, এই গ্রুপ 16 এর মৌল অক্সিজেনের যৌগগুলো, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি তৈরি হয়? পানি এবং হাইড্রোজেন পার অক্সাইড। পানি এবং হাইড্রোজেন পার অক্সাইড। স্যার আপনি হ্যাঁ, বলো। স্যার আপনি কি একটু আগে আমার কোনো কথা শুনতে পেয়েছেন? স্যার আমার মোবাইলে আমার আম্মু একটু ফোন দিয়েছিল। হ্যাঁ, এখন কি বলো? মানে কথা শোনা যাচ্ছিল নাকি, এর আচ্ছা, জন্য এখন ফোন দিয়ে। এখন এখন শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা। তারপরে দেখো, অক্সিজেনের সাথে ধাতুর বিক্রিয়া কি তৈরি হয়? ধাতু অক্সাইড। এখানে এক্সটা হলো এই এক্স, যেটা সেটা হলো ধাতুর যোজনে। আর এম এম হলো ধাতু। এই ধাতুগুলো কি হতে পারে? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তারপরে কপার, আয়রন, এইসব ধাতুগুলো, এগুলোর অক্সাইড তৈরি হবে। তো এই অক্সাইড গুলোর নাম কি হবে একটু পরে শোনা তো। এখানে কি হবে? সোডিয়াম অক্সাইড, তারপরে হবে পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তাই না? অ্যালুমিনিয়াম হুম। অক্সাইড।
জি স্যার, জিঙ্ক অক্সাইড, কপার অক্সাইড, আচ্ছা, একটা ফেরাস জিনিস অক্সাইড। দেখো, ধাতুর যে অক্সাইড গুলো এরা কি ক্ষারকধর্মী, ধাতুর অক্সাইড গুলো ক্ষারকধর্মী ক্ষারক। অথবা উভয়ধর্মী। বিশেষ করে সোডিয়াম থেকে যদি আমরা এরকম ডান দিকে যেতে থাকি, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের যে অক্সাইড গুলো সেগুলো উভয়ধর্মী। তারপরে আবার ডান দিকে গেলে সোজা কথা মাঝের যে মৌলগুলো আছে একটা পর্যায়ের, সেগুলো উভয়ধর্মী হয়, ডান দিকে গেলেও উভয়ধর্মী। ক্ষারকীয় হয়। তো বাঁ দিকেরটা একেবারেই পিওর ক্ষারকীয়। এই তো সোজা কথা ধাতুর অক্সাইড গুলো দুই রকমের হতে পারে, হয় ক্ষারকধর্মী নাইলে উভয়ধর্মী। আচ্ছা, উভয়ধর্মী গুলো কি কি? যেমন পানি, অ্যালুমিনা, জিঙ্ক অক্সাইড, ফেরিক অক্সাইড, লেড অক্সাইড, এরা হলো উভয়ধর্মী অক্সাইড। উভয়ধর্মী। হ্যাঁ। আচ্ছা, এরপরে অক্সিজেনের সাথে অধাতুর যে বিক্রিয়া সেটা হলো অধাতু অক্সাইড। এই অধাতুগুলো কি কি এখানে দেয়া আছে? অধাতুগুলো কি কি? আচ্ছা, এখানে দেখো অধাতুগুলো হলো হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, হ্যাঁ সিলিকন, এগুলো। আচ্ছা, ফসফরাস, একটু সালফার। এই হাইড্রোজেনের সাথে যে অক্সিজেনের বিক্রিয়া, এটা কি তৈরি হয়? হাইড্রোজেন অক্সাইড বা পানি। কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কার্বন কার্বন ডাই মনোক্সাইড, অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। নাইট্রোজেনের সাথে নাইট্রিক্স নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সাইড। নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এরকম অনেকগুলো হতে পারে। সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস ফসফরাস ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, সালফারের সাথে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, ডাইঅক্সাইড। ক্লোরিনের সাথেও অক্সাইড তৈরি হয়। তারপরে আর্সেনিক, এগুলি সবার সাথেই অক্সাইড তৈরি হয়। এই যে অক্সাইডের কমন যোজনী সংকেত হলো এইটা। এখন অক্সিজেনের যোজনী গেছে এর গায়ে, আর অক্সাইডের যোজনী হলো ওয়াই। ক্লিয়ার? যেমন জি দেখো স্যার। এখানে কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড হলো প্রশম, আর মোটামুটি বাকি পানিও অনেক সময় উভয়ধর্মী, কিন্তু বাকি ম্যাক্সিমাম অক্সাইড হলো কি অম্লধর্মী। ম্যাক্সিমাম অক্সাইড হলো অম্লধর্মী। অম্লধর্মী। সালফারের বেলায় যে হাইড্রাইড গুলো তৈরি হবে, এগুলো, এটা একটু নাম বলো, এটার নাম কি? স্যার, হাইড্রাইড হাইড্রাইড তো মানে হাইড্রোজেন সালফেট। সালফার যদি ডান দিকে থাকে এটার নাম কি হবে? হাইড্রোজেন সালফাইড স্যার। হ্যাঁ, রাইট, এটার নাম হবে হাইড্রোজেন সালফাইড। সালফাইড। হাইড্রোজেন সালফাইড। সালফাইড। যেমন NO, এটার নাম কি হবে? নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড। আচ্ছা, এখন এগুলোর নাম একটু পড়ো তো, এখানে এখানে এগুলোর নাম পড়ো তো। হাইড্রোজেন সালফাইড, কার্বন 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 সালফাইড, ডাইসালফাইড, কার্বন তারপর ডাইসালফাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার মনোক্স সালফার সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সরি 3 হ্যাঁ, তাহলে ট্রাই। আর এটা সালফার ডাইক্লোরাইড। আচ্ছা, এটাকে আমরা সালফার এরকম বলতে পারি যে ডাইসালফার ডাইসালফার ক্লোরাইড, শোনো, ডাইক্লোরাইড। এক মিনিট, বাঁ দিকের নামটা চেঞ্জ হয় না। যেমন সালফার ডাইঅক্সাইড, দেখছো, কার্বন ডাইসালফাইড, ঠিক আছে, এটার নাম সালফার টেট্রাফ্লোরাইড। সালফার টেট্রাফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, এটার নাম সালফার হেক্সাফ্লোরাইড। সালফার হেক্সাফ্লোরাইড। তো এগুলো হলো সালফারের যৌগ। সালফারের সাথে যদি ধাতুর বিক্রিয়া হয়, তাহলে যেটা তৈরি হবে সেটা হলো ধাতু সালফাইড, এম সালফাইড। দেখো, এম এর যোজনী এক্স আর সালফারের যোজনী 2 আমি এখানে অলরেডি বসিয়ে দিয়েছি। তাইলে এটার নাম, এটার সাথে সালফারের যৌগ হবে সোডিয়াম সালফাইড। এই যৌগগুলো একটু পড়ো তো এগুলো। ডাইসোডিয়াম সালফার। ডাইসোডিয়াম না পড়ে আমরা সোডিয়াম সালফাইড বললেই হবে, এটা তো আসলে যোজনী।
হ্যাঁ ও এটা জি স্যার জি। হ্যাঁ হ্যাঁ এই দুটো ক্যালসিয়াম একবার সালফার, একটা জিনিস দুইবারই লিখছি। এরপরেরটা কি? ক্যালসিয়াম সালফার, তারপরেরটা জিঙ্ক সালফার, তারপর একটা জিঙ্ক কপার সালফাইড, সালফার, কপার টু সালফাইড। সালফাইড অথবা কিউপ্রিক সালফাইড। শোনো, আমরা আসিড কখন বলি? একটা ধাতুর যোজনী যদি দুইটা হয়, বড় যোজনীটাকে আমরা বলি ইক, আর ছোট যোজনীটাকে আমরা বলি আস। আস যেমন দেখো এখানে আয়রনের যোজনী 2, সালফারেরও 2। এখানে আয়রনের যোজনী কত? স্যার আয়রনের 3, 3। তাইলে এইটা যদি ফেরাস সালফাইড হয় এটার নাম কি হবে? ফেরিক সালফাইড, ফেরিক সালফাইড। এটার নাম লেড সালফাইড। লেড সালফাইড। লেড সালফাইড। ক্লিয়ার? জি স্যার। তো শোনো, এখানে এগুলো পড়ার উদ্দেশ্য হলো যে তুমি যদি একটা যৌগ না চিনতে পারো, নাম না পড়তে পারো, তাহলে মনেও থাকবে না এবং তুমি পরে পড়াটা বুঝতে পারবে না। বুঝতে পেরেছো? এটা তোমার কাছে অনেক কঠিন মনে হয় যাবে, পড়তে পারবে না। আচ্ছা, আর আরেকটা জিনিস, আমরা এখানে 3টা প্রশ্ন আছে যে কক্ষ তাপমাত্রায় পানি তরল কিন্তু H2S গ্যাস কেন? এটার কারণ হলো এই যে পানির অণু হলো পোলার। পানির অণু কি? পোলার। পোলার। দেখো H2O, এইচ, তারপরে আমরা এখানে যদি ও লিখি, তারপরে এখানে এইচ। আচ্ছা, এখন দেখো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.1, আর এইটারও 2.1, আর এইটার হলো 3.5, এটার হলো 3.5। এই কারণে এই যে বন্ধনের যে জোড়া ইলেকট্রনটা আছে, এটা কোথায়? অক্সিজেনের দিকে চলে আসে। এটা কোন দিকে চলে আসে? অক্সিজেনের দিকে। হ্যাঁ, তো অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় না? হাইড্রোজেনের ইলেকট্রনটা যদি অক্সিজেনের দিকে সরে আসে, এই হাইড্রোজেনের এইখানে তো হাইড্রোজেনের একটা ইলেকট্রন, অক্সিজেনের একটা ইলেকট্রন আছে। তো তাইলে হাইড্রোজেনের ইলেকট্রনটা কি হচ্ছে? অক্সিজেনের দিকে সরে আসতেছে। এই কারণে দেখা যায় যে এইটা ক্ষুদ্র নেগেটিভ চার্জ অর্জন করে। ক্ষুদ্র নেগেটিভ, এটাকে আমরা বলি ডেল্টা মাইনাস, আর এইটা হলো ডেল্টা প্লাস। এটাকে আমরা বলি ডেল্টা। কোন জিনিসের পার্থক্য বুঝাইতে ডেল্টা দিয়ে, এই ছোট ডেল্টা, এটা কি নাম? ছোট ডেল্টা। হ্যাঁ, ডেল্টা হলো ডি, ইংরেজি ডি অক্ষর আছে না, সেইটার জি স্যার। রোমান অক্ষর হলো ডেল্টা। এই ও ডেল্টাকে আমরা ত্রিভুজের মতো বলি। কোন জিনিসের পার্থক্য আমরা এটা দিয়ে বুঝি না। জি স্যার। যেমন E2 - E1, আমরা এখানে এটা ডেল্টা ই লিখি আমরা। এই যে হ্যাঁ ডেল্টা স্যার ই, ডেল্টা। এটা দিয়ে বোঝায় যে ই এর পার্থক্য, তাই না? আর যদি জি ক্ষুদ্র স্যার। পার্থক্য হয় তখন আমরা এরকম লিখবো ডেল্টা ই। বুঝতে ই। পেরেছো? ক্ষুদ্র ই। তাইলে এখানে ডেল্টা মাইনাস মানে কি? ক্ষুদ্র ঋণাত্মক চার্জ। এটা দিয়ে ডেল্টা প্লাস মানে ক্ষুদ্র ধনাত্মক ধনাত্মক চার্জ, চার্জ। এখানে ক্ষুদ্র ধনাত্মক চার্জ, চার্জ। মানে সামান্য পার্থক্য বিশিষ্ট। তো এখানে কেন ধনাত্মক হলো? এইটার ইলেকট্রন টানার ক্ষমতা অনেক বেশি আর এইটার চেয়ে, তাই না? জি স্যার। যার কারণে বন্ধন ইলেকট্রন গুলো কি অক্সিজেনের দিকে সরে যায়। তো ইলেকট্রনের ঘনত্ব অক্সিজেনের মধ্যে বেড়ে যায় না? তো জি স্যার। এই কারণে পানির অণু হলো পোলার। পানির অণু কি? পোলার। পোলার। এটার দুইটা প্রান্ত থাকে না, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত। নেগেটিভ প্রান্ত। জি স্যার। তো তাইলে এরকম অনেকগুলো পানির অণু যদি একসাথে থাকে, মনে করো এখানে একটা পানির অণু, এখানে অক্সিজেন, এখানে একটা পানির অণু, সেই এই পানির অণুর যে পজিটিভ প্রান্তটা, এটা হলো তার নেগেটিভ প্রান্ত, আর এটা হলো তার পজিটিভ প্রান্ত। পজিটিভ। তো এখন আবার আরেকটা পানির অণু যদি এখানে থাকে, যদি এটা এরকম হয়, তাইলে এইটা হবে তার পজিটিভ প্রান্ত আর এটা হবে নেগেটিভ প্রান্ত। নেগেটিভ। তাইলে এই পজিটিভ আর নেগেটিভ প্রান্তের মধ্যে একটা বন্ধন তৈরি হবে না? জি স্যার। বুঝতে পেরেছো? তো এই পানির অণুগুলোর মধ্যে পানির অণুর মধ্যে কক্ষ তাপমাত্রায় অনেক
হাইড্রোজেন বন্ধন থাকে, এই বন্ধনটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। মানে এক হাইড্রোজেনের সাথে অন্য মৌলের যে আকর্ষণের ফলে যে বন্ধনটা তৈরি হয় সেটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। এই পানির মধ্যে যথেষ্ট পরিমাণে হাইড্রোজেন বন্ধন থাকে, এই কারণে একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করে এবং এরা নড়াচড়া করতে পারে না, এরা তরল হয়। আর গ্যাসীয় গ্যাস মানে কি, তার অণুগুলো মানে ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারে। তো H2S এ H2S কি পোলার হবে? যেমন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.1 আর সালফারের কত 2.6। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম হবে না? জি স্যার। অর্থাৎ এইটার অণু খুব সামান্য পরিমাণে পোলার হয়, এই কারণে একটার সাথে আরেকটার যে আন্ত অণু আকর্ষণ এটা খুব থাকে না, বুঝতে পেরেছো? এই কারণে H2S এর অণুগুলো পরস্পরকে খুব একটা জোরে আকর্ষণ করে না, প্রায় ফ্রি অবস্থায় বিরাজ করে, বুঝতে পেরেছো? তো এই কারণে H2S কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় বিরাজ করে। আমরা পড়বো পরে গিয়ে হাইড্রোজেন বন্ধন কি, হাইড্রোজেন বন্ধনের গুরুত্বটা কি। দেখা যায় যে একটা জিনিস তরল আবার আরেকটা যৌগ গ্যাস, এবং এটার কারণটা কি, বুঝতে পেরেছো? যেমন সিলিকন ডাইঅক্সাইড অত্যন্ত কঠিন একটা অক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড মানে কি, SiO2, এটা হলো বালু। সিলিকন ডাইঅক্সাইড হলো বালু। বালু কত কঠিন পদার্থ, তাই না? কিন্তু আমরা যদি কার্বন ডাইঅক্সাইড দেখি, কার্বন ডাইঅক্সাইড হলো গ্যাস। এই প্রশ্নটাও আসে যে কক্ষ তাপমাত্রায় সিলিকন ডাইঅক্সাইড অত্যন্ত কঠিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থায় বিরাজ করে কেন? কারণ কার্বন ডাইঅক্সাইডটা অণুগুলো কি না, পোলার না। আর এখানে ক্যাটিনেশন নাই, কিন্তু এই সিলিকন ডাইঅক্সাইডে কি আছে, ক্যাটিনেশন আছে। তারপরে এখানে পোলারিটি বেশি। সিলিকনের তড়িৎ ঋণাত্মকতা কম কিন্তু অক্সিজেনের অনেক বেশি। আর কার্বন ডাইঅক্সাইডে তোমার পোলার হলো ওইখানে যে নেট অণুটা সরলরৈখিক বলে তোমার নেট ডাইপোল মোমেন্টটা 0 হয়। এই কারণে কার্বন ডাইঅক্সাইডের অণুগুলো একটা আরেকটাকে আকর্ষণ করে না, কিন্তু সিলিকন ডাইঅক্সাইডে মানে তোমার সিলিকন অক্সিজেন, আবার অক্সিজেনের সাথে আরেকটা সিলিকন, আবার অক্সিজেন, সিলিকন অক্সিজেন, সিলিকন অক্সিজেন, এরকম বন্ধন জালি থাকে। এই কারণে এটা কঠিন এবং কেলাসাকার। এইটাও আসে, সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন? তো এইটা আমরা পড়বো। তারপরে দেখো পানি একটি উভয়ধর্মী। উভয়ধর্মী মানে কি, এটা কোন কোন বিক্রিয়ায় তোমার এসিডের মতো কাজ করে, আবার কোন কোন বিক্রিয়ায় ক্ষারকের মতো কাজ করে। এই কারণে আমরা বলি এটা একটা উভয়ধর্মী অক্সাইড। তো এই প্রশ্নগুলো তুমি বই থেকে পড়তে থাকো। এখানে এই যে 3টা প্রশ্ন দিয়েছি, এইটা অনেক পরীক্ষায় আসে। এটা এই যে 2 নম্বরের প্রশ্ন। আপনি তো স্যার প্রথমটা বুঝতে পারেনি, বলো। স্যার আপনি তো প্রথমটার হ্যালো, তোমার সাউন্ড বোঝা যাচ্ছে না। আণবিক শক্তি বেশি, সে তো স্যার কঠিন অবস্থায় থাকবে, আবার যার আণবিক শক্তি একটু কম সে তরল থাকবে। না, এইটা হলো অণুর আণবিক শক্তি না, অণুর প্রকৃতি। অণুটা পোলার না পিওরলি সমযোজী, এটার উপর নির্ভর করবে। এই অণুগুলো যদি পোলার হয়, যেমন দেখো HCl একটা পোলার অণু, যেমন এখানে HCl, তো এখানে এটা পোলার কেন বলো দেখি। এটা পোলার হলো এখানে এটা হলো ডেল্টা মাইনাস আর এটা হলো ডেল্টা প্লাস চার্জযুক্ত। তাইলে এখানে একটা HCl অণু আবার আরেকটা HCl, মনে করো এখানে আরেকটা HCl লেখলাম আমি, তাইলে এখানে হবে ডেল্টা মাইনাস, এটা হলো ডেল্টা প্লাস। তাইলে এখন দেখো এই হাইড্রোজেন, এটা
এটা হলো নেগেটিভ প্রান্ত আর এটা হলো পজিটিভ প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে কি হবে, একটা Positive. আকর্ষণ তৈরি হবে না, এবং এইটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন, এটাকে আমরা কি বলি, জি স্যার, এইচ বন্ধন। তো যেখানে যেখানে এই হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন আছে বন্ধন। সেগুলি হলো তরল, যেমন HCl সামান্য তরল। ঠান্ডা করলেই সেটা কি হয়ে যায়, কক্ষ তাপমাত্রায় তরল হয়ে যায়। তো এটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। ক্লিয়ার? তো এই হাইড্রোজেন বন্ধন মানে কি, এইরকম আন্তঃআণবিক আকর্ষণের একটা প্রান্ত যদি হাইড্রোজেন থাকে আর একটা যদি অন্য মৌল থাকে, তাহলে এটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। বুঝতে পেরেছ? মানে হাইড্রোজেন একটা ধনাত্মক চার্জযুক্ত হাইড্রোজেন প্রান্তের সাথে হাইড্রোজেন বন্ধন। অন্য আরেকটা মৌলের ঋণাত্মক জি স্যার। প্রান্তের যে আকর্ষণটা সেটি হলো হাইড্রোজেন বন্ধন। এবং এটা কি অণুতে অণুতে এক অণুর সাথে অন্য অণুর আকর্ষণ। বুঝতে পেরেছ? তো পানির অণু হলো পোলার, H2S এর অণু হলো জি স্যার। নন পোলার। এই কারণে এখানে আন্তঃ অণু আকর্ষণ খুবই গ্যাস। দুর্বল আর এখানে আন্তঃ অণু আকর্ষণ অনেক বেশি। আচ্ছা, পানি একটি উভয়ধর্মী পদার্থ, এটা আমরা কিভাবে প্রমাণ করব? পানি একবার অ্যাসিডের সাথে, যেমন দেখো পানি যদি আমরা ভাঙি, অ্যাসিডের বৈশিষ্ট্য কি, এই হাইড্রোজেন আয়ন দেয়, পানি ভেঙে কি দেয়, পানি ভেঙে যদি হাইড্রোজেন আয়ন দেয়, H+ আয়ন, প্লাস OH- আয়ন, তাহলে পানি ভেঙে হাইড্রোজেন আয়ন দেয়, তাহলে এই হিসাবে আমরা কি বলতে পারি যে পানি হলো একটা অ্যাসিড। অ্যাসিড কি দেয়, হাইড্রোজেন আয়ন দেয়। আবার পানি আবার হাইড্রোজেন আয়নও গ্রহণ করে। যেমন দেখো পানির সাথে যদি আমি একটা হাইড্রোজেন আয়ন যুক্ত করি, H2O প্লাস একটা হাইড্রোজেন আয়ন, তাইলে যেই জিনিসটা তৈরি হয়, হ্যালো, এটা হলো হাইড্রোনিয়াম আয়ন, H3O প্লাস, এটার নাম হলো হাইড্রোনিয়াম আয়ন। তাইলে আমরা এখানে বলতে পারি যে পানি হলো প্রোটন গ্রাহক, আবার এখানে হলো পানি প্রোটন দাতা। এই জিনিসটাকে আমরা বলি প্রোটন, এটাকে আমরা বলি প্রোটন। তো এখানে এখানে পানি হলো কি, অ্যাসিড, পানি হলো এখানে অ্যাসিড, আর এখানে হলো ক্ষারক, এখানে হলো ক্ষারক। ক্ষারক। ক্ষারক মানে কি, প্রোটন গ্রাহক, ক্ষারক মানে প্রোটন গ্রাহক। আচ্ছা, এইটাকে আমরা বলি প্রোটন। হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন বাদ দেই, হাইড্রোজেনের মধ্যে আছে কি, একটা ইলেকট্রন আর একটা প্রোটন, তো এখানে ইলেকট্রনটা তো সে ছেড়ে দিচ্ছে, তো এই কারণে এইটাকে আমরা বলি প্রোটন। তাইলে অ্যাসিড হলো প্রোটন দাতা আর ক্ষারক হলো প্রোটন গ্রহীতা। যেমন দেখো পানির সাথে HCl এর বিক্রিয়ায় তোমার হাইড্রোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি হয়। আবার পানির সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। অ্যামোনিয়া হলো একটা ক্ষারক, HCl হলো অ্যাসিড। আচ্ছা, এটা আমরা পরে পড়ব ক্লিয়ারলি। আচ্ছা, এরপরের স্লাইড আমরা দেখি একটু। গ্রুপ 17 এর মৌল, এখানে দেখো গ্রুপ 17 মৌলগুলো একটু দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এদেরকে আমরা কি বলি, হ্যালোজেন। এদের কেন হ্যালোজেন বলি একটু পরে শোনাতো আমাকে একটু। এখানে স্যার প্রথম থেকে হ্যাঁ, এটা প্রথম থেকে একটু পড়ো। 1774 মানে 1774 সালে প্রথম হ্যালোজেন হিসেবে ক্লোরিন আবিষ্কৃত হয়। তারপর থেকে আয়োডিন, ব্রোমিয়াম, ফ্লোরিন, সর্বশেষ 1940 সালে এটি আবিষ্কৃত হয়। স্যার
1940 সালে অ্যাসিটেন আবিষ্কৃত হয়। গ্রুপ 17 এর মৌলসমূহকে হ্যালোজেন বলার কারণ হলো গ্রুপ 17 এর মৌলসমূহ সামুদ্রিক লবণ, সোডিয়াম ক্লোরাইড বা রফ সল্ট গঠনকারী উপাদান। হ্যালোজেন নামটি গ্রিক শব্দ হ্যাল অর্থ সল্ট এবং জেন টু ফর্ম থেকে নেওয়া হয়েছে। হ্যালোজেন শব্দের অর্থ লবণ উৎপাদনকারী। দেখো হ্যালোজেন গুলোর কমন ইলেকট্রন বিন্যাসটা দেখো একটু, তারপর তাদের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস দেখো। আর এরা প্রত্যেকেই নিষ্ক্রিয় মৌল থেকে এক আগে। এদের যে বৈশিষ্ট্যটা একটু দেখো, ফ্লুরিন হলো 9, এটা নিয়নের আগে। তারপরে ক্লোরিন, তাহলে এদের যে বহিস্তরে কয়টা করে ইলেকট্রন আছে? 7টা। তাহলে অষ্টক পূর্ণ হইতে আর কত বাকি? একটা বাকি। এই কারণে এদের কি হবে? এদের কমন যোজনী কত হবে? 1। কমন যোজনী হবে 1। আর জারণ সংখ্যা, কমন জারণ সংখ্যা হবে -1। কমন জারণ সংখ্যাটা হবে -1। এই যে দেখো কমন জারণ সংখ্যা হলো -1। আর এদের ফ্লুরিন ছাড়া বাকিগুলোর যোজনী কি? পরিবর্তনশীল যোজনী, অর্থাৎ অবস্থার প্রেক্ষিতে যোজনী চেঞ্জ হতে পারে, তাই না? তাইলে এদের বাইরে সেলে যেহেতু 7টা ইলেকট্রন আছে, 7টার থেকে একটাও শেয়ার করতে পারে, 3টা শেয়ার করতে পারে, 5টাও শেয়ার করতে পারে, আবার 7টাও শেয়ার করতে পারে। আর এদের কমন জারণ সংখ্যাটা আমরা দেখো সবার কমন হলো -1, তাই না? কমন জারণ সংখ্যা +1 ও +1 +3 +5, শুধু ফ্লুরিন ছাড়া বাকিগুলোর এটা ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, এদের যে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখো, এখানে মাইনাস মানে কি? এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এরা গ্যাসীয় অবস্থায় আছে, তাই না? একমাত্র আয়োডিন এবং ব্রোমিন হলো তরল অবস্থায় থাকে কক্ষ তাপমাত্রায়, আয়োডিন হলো সলিড, অ্যাসিটিনও সলিড, তাই না? আরেকটা জিনিস দেখো, এদের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হলো কার? ফ্লুরিনের। তারপরে এখানে এই মাইনাস চিহ্ন মানে ছোট না, এই মাইনাস হলো ইলেকট্রন গ্রহণ করে বলে মাইনাস, বুঝতে পেরেছো? তবে এখানে একটা ব্যতিক্রম আছে, দেখো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কমে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখা যায় যে ফ্লুরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, বেড়ে গেছে। কিন্তু আবার এরপরে আবার নিয়মিত কমে গেছে। দেখো এখানে 324, তারপরে 300, না, ইলেকট্রন আসক্তি ক্রমান্বয়ে কি হচ্ছে এখানে? -324, তারপরে -395। এটা 395 হবে না, এটা আরো কম হবে। ইলেকট্রন আসক্তি মানে কি? বাইরে সেলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, তাই না? তো এখন পরমাণুর আকার যদি বেড়ে যায়, ইলেকট্রন আসক্তি কি হয়? কমে যায়। এখানে এইটা 295 হবে, এটা এখানে 295। ক্রমান্বয়ে যেমন দেখো ফ্লুরিনের চেয়ে ক্লোরিনের কম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো ব্যতিক্রম। কিন্তু আবার ক্লোরিনের চেয়ে ব্রোমিনের ইলেকট্রন আসক্তি কম, ব্রোমিনের চেয়ে আয়োডিনের কম, আয়োডিনের চেয়ে অ্যাসিডের কম। তড়িৎ ঋণাত্মকতা দেখো, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা হলো সবচেয়ে বেশি, তারপরে হলো ক্লোরিন, ফ্লুরিনের হলো 4, মানে এই যে 118টা মৌলের মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হলো ফ্লুরিন। তারপরে হলো ক্লোরিন। কেন ফ্লুরিন তড়িৎ ঋণাত্মক সবচেয়ে বেশি, এই প্রশ্নটা কিন্তু আসে। আরেকটা যেমন দেখো হাইড্রোফ্লুরিক অ্যাসিড, হাইড্রোজেনের সাথে হাইড্রোফ্লুরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, এগুলো এরা হলো হাইড্রাইড। এটাকে আমরা বলবো হাইড্রাইড হিসাবে যদি বলি, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। ক্লিয়ার? এগুলিকে আমরা বলি অক্সি অ্যাসিড, অর্থাৎ হ্যালোজেনের সাথে হাইড্রোজেনও থাকবে, অক্সিজেনও থাকবে।
এই অ্যাসিড গুলোকে আমরা বলি অক্সি অ্যাসিড। যেমন দেখো ফ্লুরিনের কোনো অক্সি অ্যাসিড নাই, কিন্তু বাকি সবারই মোটামুটি অক্সি অ্যাসিড আছে। এখন ফ্লুরিনের অক্সি অ্যাসিড নাই কেন বলো দেখি, এটা কি বলতে পারবে? অক্সিজেনের স্যার তড়িৎ হলো, শোনো, অক্সিজেনের তড়িৎ কি 3.5, 3.5, আর ফ্লুরিনের তড়িৎ কত? 4.1, 4, তাই না? তো তাইলে সে এখানে দেখো হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে এটা এই ফ্লুরিন এখানে তোমার অক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? অক্সাইড। স্যার একটা কোশ্চেন করব। হ্যাঁ বলো। স্যার মহসিন হোসেনের লেখা স্যার রসায়ন বইটাতে স্যার দেওয়া যে ফ্লোরিনের তৈরি কত 4.1। একেবারেই ভুল, সে বেশি মাতাব্বরি করছে। আমি এই বইটা অনেক কিছুই কিন্তু এটা আমি সংশোধন করছিলাম, পরে দিয়েছিলাম, বুঝতে পেরেছো? দুনিয়ার সব জায়গায় দেখছি 4 অথবা 3.9, কিন্তু 4.1 আমি জীবনও দেখি নাই। হ্যাঁ, বা আমি যে চার্ট দিয়েছি কোথাও মনে হয় নাই, বুঝতে পেরেছো? 3.9 আছে, 3.9 কে আমরা তো 4ই বলতে পারি, তাই না? স্যার 4 বলতে পারি। 4 এর বেশি না। এটাকে বলা হয় পাউলিং স্কেল, তড়িৎ-ঋণাত্মকতার পাউলিং স্কেল। এটা সে তুলনা করছে যে কার তুলনায় কার ইলেকট্রন টানার ক্ষমতা বেশি, বুঝতে পেরেছো? এবং দেখা গেছে যে এই তুলনা করে তুলনামূলকভাবে অন্যগুলোর 4 গুণ হলো অন্য একটা মৌল যার তড়িৎ-ঋণাত্মকতা 1, তার 4 গুণ টানার ক্ষমতা হলো ফ্লুরিন, বুঝতে পেরেছো? জি স্যার। মানে যার কোনো একটা মৌল আছে যার তড়িৎ-ঋণাত্মকতা হলো 1, বা তড়িৎ-ঋণাত্মকতা নাই, শূন্য হলে তো তার সাথে তুলনা করা যাবে না, তবে 1 যার তার 4 গুণ হলো ওইটা। এটা বিজ্ঞানী পাউলিং বিশেষ করে ওই যে তাদের যে ইলেকট্রন আসক্তি তো হলো শক্তি বেরিয়ে যায়। ইলেকট্রন যখন তার বহিঃশক্তি স্তরে ঢুকে তখন কি হয়, পরমাণু থেকে শক্তি বেরিয়ে যায়। এখন যার ইলেকট্রন আসক্তি বেশি তার তড়িৎ-ঋণাত্মকতা বেশি, বুঝতে পেরেছো? তো ওই রকম ইলেকট্রন আসক্তি পরিমাপ করে করে সে তড়িৎ-ঋণাত্মকতা হিসাব করে একটা স্কেল সে দিয়েছে বিজ্ঞানী পাউলিং, এবং এই কারণে ওই তড়িৎ-ঋণাত্মকতার স্কেলটাকে বলা হয় পাউলিং স্কেল, বুঝতে পেরেছো? এই পাউলিং স্কেলে তড়িৎ-ঋণাত্মকতার মান 0 থেকে কত? 4। আচ্ছা, তড়িৎ-ঋণাত্মকতা 0 কার বলো দেখি? 0 হলো নিষ্ক্রিয় মৌলগুলোর তড়িৎ-ঋণাত্মকতা 0। নিষ্ক্রিয় মৌলগুলো, হ্যাঁ, অর্থাৎ এরা ইলেকট্রন টানে না, দেয়ও না, নেয়ও না, এই কারণে নিষ্ক্রিয় বা নোবেল গ্যাসগুলোর তড়িৎ-ঋণাত্মকতা 0। ক্লিয়ার? স্যার তাহলে স্যার আপনি মেসেঞ্জারে স্যার যেই চার্টটা দিয়েছেন স্যার ওটা থেকে পড়বো তড়িৎ-ঋণাত্মকতা, মানে এখানে তো অধিকাংশ। তো এখন দেখো এখানে হ্যালোজেন গুলোর তড়িৎ-ঋণাত্মকতা সম্পর্কে বললাম, এই চার্টটা তুমি পড়বে, এটা স্টাডি করবে। আর এদের হ্যালোজেন বলা হয় কেন? এরা তোমার যে সি সল্ট মানে সামুদ্রিক লবণের উপাদান বলে এদেরকে কি বলা হয়? সামুদ্রিক লবণ উৎপাদক। হ্যাঁ, তো বা উৎপাদনকারী। এই যে দেখো লবণ উৎপাদনকারী, লবণ বলতে আমরা সাধারণত সমুদ্রের যত লবণ আছে, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো ম্যাক্সিমাম লবণ। একটা ব্যাপার হচ্ছে যে সমুদ্রে এদেরকে পাওয়া যায় কেন, এটা কি বলতে পারো? তুমি কি একটা গল্প শুনছো যে একটা নৌকা, ওই যে একটা থালা ছিল জাদুর থালা, তারপরে সেটা নিয়ে দু ভাইয়ের মধ্যে এক ভাই খুব চালাক ছিল, সে ওই থালা নিয়ে নৌকা নিয়ে নদীতে চলে গেছিল সমুদ্রে, এবং সে ভাত খেয়েছে, তারপরে লবণ চাইছিল, লবণও আসছে, কিন্তু খেয়ে লবণ
চাওয়ার পরে সে যেই মন্ত্র দিয়ে এটাকে বন্ধ করা যায় সেটা ভুলে গেছিল। ভুলে যাওয়াতে ওই নৌকা শহর সে ডুবে গেছে, আজীবন ওই সমুদ্রের মধ্যে ওই লবণই তৈরি হচ্ছে ওই জাদুর থালা দিয়ে। জি বুঝতে স্যার। পেরেছো? কিন্তু হ্যাঁ বাস্তবে স্যার, কিন্তু তা না। বাস্তবে হলো তোমার এই যে হ্যালোজেনের যত লবণ আছে সবাই পানিতে দ্রবণীয়। এরা কি পানিতে দ্রবণীয়? যেমন সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় না, জি স্যার। ম্যাক্সিমাম লবণ হলো পানিতে দ্রবণীয়। তো এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে খাল বিল নদী নালা এগুলো ধুয়ে মাটি ধুয়ে সমুদ্রে নদীতে পড়তেছে, নদী থেকে কোথায় যাচ্ছে? সমুদ্রে যাচ্ছে। জি স্যার। তাহলে যত লবণ ধুয়ে মুছে আজ থেকে কোটি কোটি বছর যাবত কোথায় যাচ্ছে? সমুদ্রে। সমুদ্রের দিকে যাচ্ছে না? তাহলে সমুদ্রের পানি লোনা কেন? যত দ্রবণীয় লবণ পানি টেনে টেনে পানির মাধ্যমে সমুদ্রে চলে যাচ্ছে। কিন্তু সমুদ্র থেকে যখন পানি বাষ্প হয়ে আকাশে উড়ে মেঘ হয়, তখন কি আবার লবণ আকাশে যায়? যায় না, লবণটা কিন্তু থেকে যায়। জি স্যার। বুঝতে পেরেছো? এই যে পাহাড় পর্বত নদী নালা সব কিছু ভেঙে চুরে গুড়িয়ে পানির সাথে মিশে ওই লবণগুলো সমুদ্রের দিকে যাচ্ছে না ক্রমান্বয়ে? জি স্যার। এক পর্যায়ে হয়তো দেখা যাবে যে আরো কয়েক লক্ষ বছর পরে নদী সমুদ্রের পানি আরো ঘন হয়ে যাবে। তাহলে পৃথিবী আরো ভেঙে চুরে তার যে লবণগুলো, স্থলভাগের যে লবণগুলো আছে সে সব সমুদ্রে গিয়ে পড়বে না? জি স্যার। এই কারণে সমুদ্রের পানি হলো লোনা। আবার নদীর পানি পুকুরের পানি লোনা না কেন? না ওইটাকে আমরা বলি মিঠা পানি। মিঠা পানি কেন স্যার, বলি? ওইটার মধ্যে লবণ নাই, খুব একটা নাই। স্যার একটা কোশ্চেন করব? হ্যাঁ বলো। স্যার অনেক সময় দেখা যায় যে স্যার শিপ ডুবে যায়, তখন স্যার যেখানে ক্রু বা মেম্বাররা থাকে স্যার অনেক সময় সমুদ্রের মধ্যেই থাকে, কিন্তু স্যার সমুদ্রের পানিটা স্যার তারা খেতে পারে না কেন? আমরা তো লবণ তো বিষাক্ত না স্যার? কে বলছে লবণ? নির্দিষ্ট পরিমাণের বেশি লবণ যদি তুমি খাও তাহলে নির্ঘাত মারা যাবে। তুমি কিন্তু স্যার যদি ওখানে একটা তোমরা ওই যে যুগ দেখছো যে বা কেঁচুর গায়ে যদি লবণ আমরা মাখাই দিই কিছুক্ষণের মধ্যে ওই কেঁচু মারা যায়। বা জি স্যার। সাপ, লবণ দিয়ে আমরা অনেক কিছু মারতে পারি। লবণ অত্যন্ত বিষাক্ত এবং আমরা পরিমাণ মতো খাই বলে আমাদের ক্ষতি হয় না। পরিমাণ মতো খেলেই আমাদের উপকারে আসে। কিন্তু আমরা যদি পরিমাণের চেয়ে বেশি লবণ খাই, এখন সমুদ্রের পানি যদি আমি 1 মাস যাবত খাই তাহলে আমার শরীরে প্রচুর লবণ জমা হয়ে যাবে এবং আমি মারা যাব। বুঝতে পেরেছো? এই কারণে আর লোনা পানির স্বাদ তো হলো কষা, ওইটা তো খাওয়া যাবে না। আরেকটা হলো খেলেও তুমি হয়তো 2 দিন খেতে পারো, 3 দিন খেতে পারো। যদি তুমি 1 মাস 2 মাস খাও বা 15 দিন খাও তাইলে তোমার শরীরে অতিরিক্ত লবণ জমে মারা যাবে। লবণ লবণ কিন্তু বিষাক্ত। মানে বিষাক্ত হলেও যদি আমরা পরিমাণ মতো খাই তাইলে সেটা আমার শরীরের জন্য উপকারী। এই তো হ্যালোজেন গুলো আমরা এখানে জানলাম। এগুলো আয়নীকরণ শক্তি দেখো, হ্যালোজেন গুলোর আয়নীকরণ শক্তি উপর থেকে নিচের দিকে গেলে আস্তে আস্তে কি হয়? হ্রাস পায়, তাই না? তো এটা একটু এই চার্টটা একটু পড়ো। এদের ওসি অ্যাসিড এবং হাইড্রো অ্যাসিড, এগুলিকে আমরা বলি হাইড্রো অ্যাসিড। হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়ায় যে অ্যাসিড গুলো তৈরি হয় এগুলিকে আমরা বলি হাইড্রো অ্যাসিড, আর এগুলিকে আমরা বলি অক্সি অ্যাসিড। হ্যাঁ, তো আজকে রেখে দেই। হ্যাঁ, তো থ্যাংক ইউ তোমাকে জয়েন করার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে। স্যার আসসালামু আলাইকুম।